আমি আজ এই সপ্তাহের আলোচিত তিনটা বিষয় নিয়ে কথা বলবো। প্রথম বিষয় হচ্ছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ওরফে রজার খলিল বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে বিএনপি এবং জামাত সম্মতি দিয়েছিল। বাংলাদেশ সফররত করা মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠক পরবর্তী সময়ে তিনি এই বক্তব্য প্রদান করেন। তাই এই বক্তব্যই সুস্পষ্টভাবে প্রমাণ করে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ অন্তর্বর্তী সরকার বিগত 18 মাসে যত ধরনের দেশবিরোধী চুক্তি করেছে বা কর্মকাণ্ড করেছে তার প্রতিটিতেই বিএনপি এবং জামাতের সক্রিয় সমর্থন ছিল। মূলত ক্ষমতায় যাওয়ার লোভেই তারা দেশের স্বার্থবিরোধী সকল কাজে নীরবে সম্মতি দিয়ে গিয়েছে। আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই, 2008 সালে 1/11 পরবর্তী সময়ে তৎকালীন মার্কিন অ্যাম্বাসেডর জেমস এফ মরিয়ার্টি তারেক রহমানের বিষয়ে যে বার্তা পাঠিয়েছিলেন, সেখানে তারেক রহমানকে নোটোরিয়াস হিসেবে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য তাকে সিরিয়াস থ্রেট হিসাবে বলা হয়। আর এই তারেক রহমান দেশে ফেরার আগে বলেছিলেন তার দেশে ফিরে আসার সিদ্ধান্ত তার একার উপর নির্ভর করে না। অথচ আমরা দেখলাম তারেক রহমান দেশে ফিরে আসলেন, 12 ফেব্রুয়ারির একটা সাজানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায়ও বসলেন এবং সেই পশ্চিমা বিশ্ব সেই সাজানো নির্বাচনটাকে মান্যতাও দিল। এ থেকে প্রমাণিত হয় তারেক রহমান মূলত দেশ বিক্রির দলিলে দস্তখত দিয়েই ক্ষমতার চেয়ারে বসেছে এবং তাকে তার এই চুক্তি মেনে চলতেই হবে, এখান থেকে বের হয়ে আসার কোনো রাস্তা নাই। পল কাপুর বাণিজ্য চুক্তি বাস্তবায়নের ব্যাপারে চাপ প্রয়োগ করে গিয়েছেন এবং খলিল তাদের প্রতিনিধি হিসাবে এই চুক্তির স্বার্থ রক্ষার জন্য সর্বাত্মকভাবে এই তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে চাপ দিয়ে যাবে। এতে লাভ হলো কার? লাভ হলো ডক্টর ইউনূসের। তিনি তার ব্যক্তিগত সকল স্বার্থ চরিতার্থ করেছেন এবং তাকে যে কারণে বসানো হয়েছে সেই দায়িত্বটা সুচারুভাবে পালন করেছেন। বিএনপি জামাত একটা সাধারণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতার ভাগাভাগিতে যুক্ত হতে পেরেছে, কিন্তু আদতে ক্ষতি হয়েছে দেশের মানুষের, এবং সেই ক্ষতির পরিমাণ কত তীব্র সেটা সামনের কিছুদিনই দেশের মানুষজন বুঝতে পারবে। আমার আলোচনার দ্বিতীয় বিষয় হচ্ছে, সরকার গঠনের 2 সপ্তাহের মাঝে তারেক রহমান 2 জন উপদেষ্টা এবং 8 জন প্রতিমন্ত্রী দফতর পুনর্গঠন করেছেন। তারেক রহমান দেশে ফিরে বলেছিলেন হি হ্যাজ এ প্ল্যান। এটা হচ্ছে তার প্ল্যানের নতিজা। অর্থাৎ উনি এমন একটা ক্যাবিনেট বাছাই করে নিয়েছেন যারা আসলে 1 মাসও নির্বাচনভাবে কাজ করার সুযোগ পায় না। দেখেন, এই ক্যাবিনেটের যাদেরকে বাছাই করা হয়েছে, যাদের বক্তব্য আমরা এখন পর্যন্ত শুনতে পেয়েছি, তাদের বক্তব্য শুনলে মনে হবে প্রত্যেকের মাঝে ফাটাকেস্ট হওয়ার একটা তীব্র আগ্রহ বিদ্যমান রয়েছে। আমরা সড়ক মন্ত্রী রবিউলকে বলতে শুনলাম যে চাঁদাবাজি আসলে চাঁদাবাজি না, সেটা হচ্ছে সমঝোতা। অর্থাৎ উনি চাঁদাবাজিকে সমঝোতার মোড়কে ঢেকে দিতে চেয়েছেন। আমরা সংস্কৃতি মন্ত্রী নিতার চৌধুরায়কে বলতে শুনলাম অবস্থা তৈরি করতে চান বা উনি এমন কার্যক্রম হাতে নিতে চান যেন বাংলাদেশের শিল্পীরা নেহা কাক্কার এবং লতা মঙ্গেশকরের মতো দিনে কোটি টাকা ইনকাম করতে পারে। অর্থাৎ সংস্কৃতি মন্ত্রীর কাছে সংস্কৃতির উন্নয়নের মানদণ্ড হচ্ছে শিল্পীরা কত টাকা কামাতে পারে। আমরা শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে রীতিমতো শাসকের ভূমিকায় শিক্ষকদের শাসন করতে দেখলাম। আমরা শিক্ষা প্রতিমন্ত্রী ববিয়া আজাদকে বলতে শুনলাম যে ওনারা এমন পরিস্থিতি তৈরি করতে চান বিদেশ থেকে শিক্ষার্থীরা বাংলাদেশে পড়তে আসে। প্রথমত, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিদেশ থেকে শিক্ষার্থীরা অনেক আগে থেকে পড়তে আসে, কিন্তু এটাও কখনো আসলে শিক্ষার উন্নয়নের মানদণ্ড হতে পারে না। আবার দেখেন, স্বাস্থ্যমন্ত্রী তিনি বলেছেন যে এখন থেকে চিকিৎসকরা রোগীদের পিছনে ছুটবে। চিকিৎসকরা রোগীদের পিছনে দুনিয়ার কোন দেশে ছোটে এটা আমার জানা নাই।